অনটা অর্থাৎ নিউক্লিক অ্যাসিড, এটা আমরা একেবারে শেষের দিক জাস্ট তোমার ডিএনএ সিপস ওর আর এক নাম আছে ডিএনএ মাইক্রোঅ্যারে। ওই টার্মটাকে আমরা একটু দেখে আমরা নতুন আরেকটা চ্যাপ্টার শুরু করব। এখন আমি চাচ্ছিলাম আমি তোমাদেরকে একটু বলছিলাম যে এই চ্যাপ্টার থেকে লাস্ট সেমিস্টারে যে প্রশ্নগুলো পড়ে গেছে, এই প্রশ্নগুলো কি তোমরা কেউ একটু দেখার সুযোগ পাইছো কিনা, যে কি কি পড়ে গেছে? কেউ কি কোনো প্রশ্ন টশ্ন ম্যানেজ করে একটু দেখেছো কিনা? এবং আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই যে চ্যাপ্টার নিউক্লিক অ্যাসিড, আমাদের মলিকুলার বায়োলজি ট্যুর একেবারে ফার্স্ট চ্যাপ্টার, যেটা এই জায়গা থেকে আমি যেটা বলছি যে প্রশ্নগুলো পড়ে গেছে, যে প্রশ্নগুলো রিসেন্ট প্রশ্ন পড়ে গেছে ওগুলো 100% বাদ দিয়ে পড়তে হবে। অর্থাৎ সেক্ষেত্রে তোমার এই শীটটা যে আমাদের 16 পেজের একটা শীট, এই জায়গা থেকে আমি আশা করি 50% তোমার কমে যাবে। তাহলে তোমার পড়ার জন্য আমার মনে হয় প্রেশার আসার কথা না। এখন আমি তোমাদের জাস্ট একটু স্পিডি 2 মিনিটে আমরা আমাদের রিভিউ, আগে কি কি জিনিসগুলো পড়ে গেছি আমি একটু শর্টলি আমরা একটু টানাই দেখে নিয়ে আমরা ডিএনএ সিরিজটা শেষ করব, করে নিয়ে আমরা অন্য চ্যাপ্টার শুরু করব। এই চ্যাপ্টারে আমরা শুরুতে নিউক্লিক অ্যাসিডটা কি আমরা এটা নিয়ে বলছিলাম যে নিউক্লিক অ্যাসিডটা কি, এক কথায় বায়োমলিকুলস এন্ড বায়োপলিমার অফ কি, বায়োমলিকুলস এন্ড স্মল বায়োপলিমার and essential to a living forms, ঠিক আছে, that is generally consist by 5 carbon sugar, nitrogenous base আর কি ইনঅর্গানিক ফসফেট। এই জাস্ট তিনটা জিনিস দ্বারা তোমার নিউক্লিক অ্যাসিড গঠিত হবে। এর একটা ইতিহাস বলছিলাম যে নিউক্লিক অ্যাসিডের কে নামকরণ করে, কে এটা আবিষ্কার করে, এটা সম্পর্কে যেটা বলছিলাম তোমরা এটা যদি পরীক্ষায় ডেফিনেশনও দিই তোমরা জাস্ট ডেফিনেশন লিখে জায়গাটায় মূলত তার একটি হিস্টোরিটা জাস্ট একটু অ্যাড করে দিও। তারপরে যেটা সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের টাইপস গুলো। নিউক্লিক অ্যাসিডের টাইপস আমি যেটা বলছিলাম তিনটা, ডিএনএ, আরএনএ আর আর্টিফিশিয়াল নিউক্লিক অ্যাসিড অ্যানালগ। জাস্ট নাম তিনটা তোমরা একটু দেখো। নিউক্লিক অ্যাসিডের কম্পোজিশন যে জিনিসটা অলরেডি আমরা ডেফিনেশনের মধ্যে বলে আসছে। তারপরে ডিএনএ স্ট্রাকচারের মাঝে তোমাদের ফিগার দিয়ে অলরেডি আমি দেখাই দিছি। ওয়াটসন ক্রিকের যে ডাবল হেলিক্স মডেল, এটা সম্পর্কে আমি আলোচনা করছি। এই ওয়াটসন ক্রিকের ডাবল হেলিক্স মডেলটা, এটা অনেক সময় আমরা ডিএনএ স্ট্রাকচারটা বর্ণনা করো, ডাবল হেলিক্স মডেল স্ট্রাকচার বর্ণনা করো, ঠিক আছে। এখন যেহেতু যদি অনলাইনে পরীক্ষায় তাহলে বেশি ডিটেইল প্রশ্ন, অর্থাৎ এত বড় প্রশ্ন এ জায়গা থেকে আসবে না, আমি দেব না। এরপরে আরএনএ স্ট্রাকচার সম্পর্কে আমরা পড়ছি। আরএনএটা হচ্ছে সিঙ্গেল স্ট্যান্ডার্ড, সেটা নিয়েও কি কি দ্বারা গঠিত হয় সেটা নিয়ে আলোচনা করছি। ডিএনএ এর ফাংশন, আরএনএ এর ফাংশন। এরপরে হচ্ছে ডিএনএ এবং আরএনএ এর মূলত তোমার কি ডিফারেন্সিয়েশন অফ ডিএনএ এন্ড আরএনএ। ডিএনএ আরএনএ এর 4-5টা একেবারে মেইন তোমার ডিফারেন্স পড়ার জন্য আমি তোমাদেরকে বলছিলাম, ঠিক আছে। সাথে তোমার নিউক্লিক অ্যাসিড আইসোলেশন। নিউক্লিক অ্যাসিড আইসোলেশন আমরা কয়টা মেথডে কিভাবে করতে পারি, নিউক্লিক অ্যাসিড আইসোলেশনের তোমার সর্বপ্রথম কে করে তার একটু ইতিহাস সম্পর্কে একটু জানি। তারপরে নিউক্লিক অ্যাসিড আইসোলেশনের কিছু বেসিক স্টেপ এই জায়গাটা আলোচনা করা হয়েছে। তারপরে ছিল যে কোন কোন ধরনের স্পেসিমেন, যে স্পেসিমেন ইউজ ফর দ্য আইসোলেশন অফ নিউক্লিক অ্যাসিড, কোন কোন ধরনের স্পেসিমেন থেকে আমরা ডিএনএ আইসোলেট করতে পারি, এগুলো অলরেডি আমি তোমাদের কাছে শুনছিলাম, এটা একটু দেখো। তারপরে আছে বেসিক স্টেপস ইন আইসোলেটিং ডিএনএ ফ্রম ক্লিনিক্যাল স্পেসিমেন। ক্লিনিক্যাল কোন স্পেসিমেন অর্থাৎ আমরা ব্লাড থেকে, ক্লিনিক্যাল কোন স্পেসিমেন থেকে আমরা কিভাবে আমরা ডিএনএটা আইসোলেট করব, এর কয়েকটা স্টেপ অলরেডি আমি আলোচনা করছিলাম। এরপরে পিউরিফিকেশন অফ নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিড পিউরিফিকেশনটা আমরা নিউক্লিক অ্যাসিডের পিউরিফিকেশনটা আমরা সাধারণত কিভাবে করতে পারি, এই জায়গাটায় মানে কিভাবে আমরা প্রথমে রিমুভ করে ফেলবো, এক হচ্ছে যে লাইসিস করে ফেলবো আমরা নিউক্লিক অ্যাসিডটাকে, তারপরে কিভাবে আমরা তোমার আরএনএটাকে তোমার রিমুভ করব, কিভাবে প্রোটিনটাকে রিমুভ করব, তারপরে এক হচ্ছে অ্যাবজর্বেন্সি দেখবো হচ্ছে 260 280 তে
একটাকে আর একটা ভাগ দেবো, দেওয়ার পরে কতর ভিতরে থাকলে আমরা এটাকে পিওরিটি বলবো, ঠিক আছে। এটা নিয়ে তোমাদের আলোচনা করা হয়েছে। এরপরে তোমার আরএনএটা কিভাবে আমরা ক্লিনিক্যাল স্যাম্পল থেকে আমরা আইসোলেট করব। ফার্স্ট স্টেপের আগেই বললো আমি একটা লাইন আমি অ্যাড করে নিতে বলছিলাম, যেটা তোমার ডিএনএ এর আগে আছে, ওই লাইনটা একটা অ্যাড করে নিও, যে কালেকশন অফ ক্লিনিক্যাল স্পেসিমেন। আমার কথা শুনতে পাচ্ছ তোমরা? জি স্যার। জি স্যার। পরে আমরা নিউক্লিক অ্যাসিড ক্যারেক্টারাইজেশনের কয়েকটা মেথড সম্পর্কে আমরা বলছিলাম। জাস্ট এটা পরীক্ষায় এমনও ঘটতে পারে যে 1 বা 1.5 মার্কে দিলাম যে নিউক্লিক অ্যাসিড ক্যারেক্টারাইজেশন আমরা কোন কোন মেথডের মাধ্যমে করতে পারি। জাস্ট নামগুলো 4টা নাম এই জায়গা থেকে উল্লেখ করলেই হবে। এরপরে তোমার ফিজিকো কেমিক্যাল প্রপার্টিজ, অর্থাৎ ডিএনএ এর মধ্যে কি কি ধরনের ফিজিক্যাল প্রপার্টিজ আছে এবং কি কি ধরনের কেমিক্যাল প্রপার্টিজ। আমি বলছিলাম জাস্ট 3টা 4টা করে মিলায়ে ফিজিক্যাল প্রপার্টিজ এর মধ্যে তার স্ট্রাকচার আমরা যেভাবে যা আমরা এই জায়গায় লেখা আছে নেই, লেখা এক হচ্ছে যে যেগুলো যে আছে আমাকে তাই লিখতে হবে এমন কোনো কথা না। ডিএনএ এর ভৌত গঠন থেকে তুমি 3টা 4টা কথা লিখতে পারো। কেমিক্যাল মানে তোমার স্ট্রাকচারের ভিতর থেকে 3টা 4টা কথা, টোটালি 6টা 7টা মতো পয়েন্ট এই জায়গা থেকে লিখলেই হবে। এরপরে তোমার ফিজিক্যাল প্রপার্টিজ অফ ডিএনএ, অর্থাৎ এটা ইন্ডিভিজুয়ালি দরকার নেই, এটা ওই প্রশ্নের ভিতরে পড়লেই হবে। ডিএনএটা কেন ইম্পর্টেন্ট এটা আমি অলরেডি তোমাদের কার কাছে আমি শুনছিলাম, এটা এর আগে এমন হয়েছে যে কয়েকবার আমি পরীক্ষায় দিয়েছি ডিএনএটা কেন ইম্পর্টেন্ট। এরপরে তোমার টিএম ভ্যালু, যেটা মেল্টিং টেম্পারেচার যেটা বলছি, ঠিক আছে। মেল্টিং টেম্পারেচারটা হচ্ছে কি, একটা ডিএনএ স্ট্র্যান্ডকে হাফ আনউইলিং করার জন্য, অর্থাৎ হাফ ডিনেচার করার জন্য যে টেম্পারেচার দরকার, জাস্ট ডেফিনেশনটা। সাথে তোমার কোন ফর্মুলার মাধ্যমে আমরা টিএম ভ্যালু নির্ণয় করতে পারি, এবং দুই একটা বার দেখো যে এরকম হয়তো একটা সিকোয়েন্স দিয়ে দিছি, দিয়ে বলেছি যে এই সিকোয়েন্সের কি করো, তুমি টিএম ভ্যালু বের করো, জাস্ট একটা অঙ্ক টাইপের। এই জিনিসটা একটু দেখো। যাই হোক, এরপরে তোমার কট ভ্যালু, কট ভ্যালুটা কি, তারপরে কট অ্যানালাইসিসটা কি, কট অ্যানালাইসিস কখন হয়, কট অ্যানালাইসিসের তোমার প্রসিডিওর সম্পর্কে একটু বলছিলাম, যে জাস্ট এই জায়গা থেকে একেবারে 2টো 3টে 4টে লাইন লিখে জাস্ট এই জায়গায় একটা গ্রাফ দিয়ে দিও। তারপরে কট অ্যানালাইসিসের কিছু অ্যাপ্লিকেশন আমি বলছিলাম সামনে ওই আগের পেজে আছে 2-3টার, এই জায়গা থেকে একটা দুটো দেখো, এর আগে 1 বছর পরীক্ষায় মনে আমি দিছি। তারপরে এক হচ্ছে যে হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশনটা কি, জাস্ট হাইব্রিডাইজেশন কেন আমরা করি, হাইব্রিডাইজেশনের লাভ এইটা কি, সাথে হাইব্রিডাইজেশন সাধারণত কয়ভাবে হয়ে থাকে, ডিএনএ হাইব্রিডাইজেশন, ডিএনএ আরএনএ হাইব্রিডাইজেশন। হাইব্রিডাইজেশনের মেথডটা আমি বলছিলাম পড়া দরকার নেই, জাস্ট হাইব্রিডাইজেশনের মেথড কট অ্যানালাইসিসের মতো এরকমই তোমার কি করা হয়, ডিনেচারেশন করে নিয়ে তারপরে আমরা হাইব্রিডাইজেশন করি, ঠিক আছে। সাথে তোমার ইউজ অফ ডিএনএ হাইব্রিডাইজেশনের ইউজ বা অ্যাপ্লিকেশন বা রোল, তিনটা পয়েন্ট আছে। এই 3টা পয়েন্টের উপর আমি আলোচনা করছিলাম, এটাও এর আগে 2-1 বার পরীক্ষায় দিছি, তোমরা এটা যদি না পড়ে থাকে দেখো। এরপরে তোমার টেন্ডিন রিপিট সিকোয়েন্সটা, টেন্ডিন রিপিট সিকোয়েন্স এমনও ঘটেছে মনে হয় শর্ট নোট দিছে দিয়ে একবার, জাস্ট তোমরা এই জায়গা থেকে ডেফিনেশনটা দিয়ে এক হচ্ছে যে তোমার এই সিকোয়েন্সের এক্সাম্পল দিবা, দিয়ে তারপর একটা ইউজ লিখে দিও। সাথে আছে প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স বলতে আমরা সাধারণত আমি যেটা বলছিলাম এবং অলরেডি তোমাদের যেটা আলোচনা করছি, এই জায়গাটায় তোমার বেস পেয়ার গুলো কি থাকবে, এই জায়গা থেকে নাইট্রোজেনিয়াস বেস তোমার ডিএনএ স্ট্র্যান্ড দুটো ডিরেকশনটা থাকবে অপোজিট ডিরেকশন, 5 প্রাইম টু 3 প্রাইম আর 3 প্রাইম টু 5 প্রাইম, এবং এই জায়গায় নাইট্রোজেনিয়াস বেস একটার অপোজিট থাকবে। এই ধরনের বেস সিকোয়েন্সকে আমরা বলেছি কি প্যালিন্ড্রোমিক সিকোয়েন্স। এটা অনেক সময় আমরা ডেফিনেশন আকারে দিছি, ঠিক আছে। এরপরে ক্রুসিফর্ম স্ট্রাকচার, ডিএনএ এর ক্রুসিফর্ম স্ট্রাকচার, এবং ক্রুসিফর্ম স্ট্রাকচার তোমার এক হচ্ছে যে ক্রুসিফর্ম স্ট্রাকচারের সাথে ইনভলভ, এই যখন ক্রুসিফর্ম স্ট্রাকচার ফর্ম করে তখন কি কি ধরনের বিষয়গুলো সাধারণত ইনভলভ থাকে, ঠিক আছে। এই কয়েকটা পয়েন্ট, এটা আমার মনে হয় কোনো বছর 1 বছর এমনও ঘটছে আমরা মনে হয় শর্ট নোট আকারে দিয়েছিলাম। এখন আমি যেহেতু চাচ্ছি যে আপনার এই জায়গা থেকে যেগুলো রিসেন্ট প্রশ্নে পড়ে গেছে 100% বাদ, সেক্ষেত্রে আমাকে বাদ দিতে গেলে অন্যান্য গুলো যেগুলো এর আগে পড়েছে
এই ধরনের প্রশ্নগুলো থেকে আমার নতুন করে প্রশ্ন করতে হবে। এরপরে লাস্ট আমাদের যে টার্মটা, এটা আমরা 2 মিনিটের ভিতরে দেখবো, দেখে চ্যাপ্টার শেষ করব। ডিএনএ শিপস এর আরেক নাম হচ্ছে ডিএনএ মাইক্রো অ্যারে। এটাকে আমরা বলছি ইজ এ কালেকশন অফ মাইক্রোস্কোপিক ডিএনএ স্পটস অ্যাটাচড টু এ সলিড সারফেস। যদি কোনো সলিড সারফেসের উপরে আমরা ডিএনএটাকে সাধারণত কি করব, একটা স্পট ফর্মে আমরা এটাকে কি করব, আমরা স্পট বা একটা ডট ফর্মে আমরা একটা সলিড সারফেসের উপরে বসায় একটা মাইক্রোস্কোপি দিয়ে যদি আমরা এটাকে কি করতে পারি, অবজারভেশন করতে পারি, তাহলে এই ধরনের প্রসিডিওরটাকে বলছি ডিএনএ শিপস। এখন জিনিসটা হচ্ছে যে আমি একটা সলিড ম্যাট্রিক্সের উপরে যদি আমি এই জায়গায় রেখে দেখি, তাহলে আমার লাভটা কি? এখন ডিএনএ শিপস, ডিএনএ মাইক্রো অ্যারেটা বিভিন্ন কারণে সাধারণত আমরা দেখি। তার মধ্যে এক হচ্ছে যে আমরা হয়তো একটা স্পেসিফিক জিনটা ট্রান্সফার করেছি, বা একটা স্পেসিফিক জিনটাকে আমরা কি করলাম, আমরা অ্যাম্প্লিফিকেশন করছি, অর্থাৎ ক্লোনিং করছি। করার পরে আমার এক্সপ্রেশনটা ঠিক মতো হয়েছে কিনা, এই জায়গায় লেখা আছে দেখেন যে এক্সপ্রেশন লেভেল। আমার এই যে ট্রান্সফার করার পরে আমি যখন এটাকে এভালুয়েট করতে যাব, আমার জিনটা প্রপারলি এক্সপ্রেস হয়েছে কিনা, এই জিনিসটা আমার দেখা একটা বিষয়। আর সাথে অন্যান্য কিছু বিষয় আছে, যেমন মাল্টিপল রিজিয়ন অফ জিনোমের মাল্টিপল রিজিয়ন গুলো, তোমার এক হচ্ছে আপ স্ট্রিম, ডাউন স্ট্রিম, তার মাঝে কোথায় প্রমোটরটা আছে, কোথায় ইনিশিয়েটর আছে, কোথায় অরিজিন অফ রেপ্লিকেশন আছে, এগুলোর পজিশন ঠিক মতো আছে কিনা, ঠিক মতো আমার ট্রান্সফরমেশনটা হয়েছে কিনা, এগুলো দেখার জন্য আমরা সাধারণত ডিএনএ শিপস বা তোমার ডিএনএ মাইক্রো অ্যারে এই মেথডটা সাধারণত আমরা ইউজ করি। এই মেথডটা সাধারণত 1981 সালে এই জায়গাটায় লেখা আছে দেখেন, ফার্স্ট 1981 ফার্স্ট এই ডিএনএ মাইক্রো অ্যারে জাস্ট একটা কম্পিউটারাইজড একটা ইমেজের মাধ্যমে সাধারণত একটা অ্যানালাইসিস করে এটার সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়, ঠিক আছে। এখন যে জিনিসটা সেটা হচ্ছে যে ডিএনএ শিপস একটা জিনিস খেয়াল করে তোমরা, এর আগে এমনও ঘটেছে আমরা হয়তো বিভিন্ন সময় ডিএনএ শিপস আমরা শর্ট নোট আকারে দিয়েছি। এখন যদি রিসেন্ট প্রশ্ন শর্ট নোট পড়ে থাকে তাহলে এটা বাদ, এটা একেবারেই পড়া দরকার না। যদি পড়ে না থাকে তাহলে শর্ট নোট আকারে তোমরা এটাকে পড়লেই হবে। এখন তোমার ডিএনএ শিপস বা ডিএনএ মাইক্রো অ্যারের তোমার যে প্রিন্সিপাল আছে, প্রিন্সিপালটার ক্ষেত্রে যেটা লেখা আছে আমি একটু পড়ে একটু শোনাই, দেখো। দ্য কোর প্রিন্সিপাল বিহাইন্ড মাইক্রো অ্যারে ইজ hybridization between two DNA strands, the property of complementary nucleic acid sequences to especially pair with other by forming hydrogen bonds between complementary nucleic acid bases. A high number of complementary base pairs in a nucleotide sequence mean tighter non-covalent bonding between two strands. After washing of non-specific bonding sequences, only strongly paired strands will remain hybridized. Fluorescently, target sequences that bind to a probe sequence generate a signal that depends on the hybridization condition, such as temperature and washing after hybridization. Total strength of the signal from spot depends upon the amount of target sample binding to the probe present on the spot. Microarray used relative quantitation in which the intensity of a phasor is compared to the intensity of a same phasor used different condition, and the identity of the phasor is known by its position. আমি আপনাদের এর আগে যেটা বলছি, এই যে আমরা যখন ডিএনএ মাইক্রো অ্যারে বা ডিএনএ তোমার হচ্ছে শিপস আমরা এই অ্যাপ্রোচটা ইউজ করতে দেবো, ফার্স্ট আমার যে কাজটা করা লাগবে সেটা হচ্ছে যে ডিএনএ স্ট্র্যান্ডটাকে আমরা প্রথমেই যে কাজটা করব, আমরা ডিনেচার করে নেব। ডিনেচার করার পরে পরবর্তীতে এই স্ট্র্যান্ডটাকে আমরা হাইব্রিডাইজ করে নেব, অর্থাৎ ডিএনএ হাইব্রিডাইজ বা ডিএনএ আরএনএ হাইব্রিডাইজ করব। এখন যেহেতু আমার ডিএনএ মাইক্রো অ্যারে মানে ডিএনএটাকে আমরা হাইব্রিডাইজ করব, করার পরে এইবার হাইব্রিডাইজ এই ডিএনএ এর সাথে আমরা সাধারণত কি করব, এই কমপ্লিমেন্টারি স্ট্র্যান্ড হিসেবে দুটো স্ট্র্যান্ডকে আমরা কমপ্লিটলি করব, এবং যার মধ্যে কোভ্যালেন্ট মানে এক হচ্ছে যে বন্ডিংটা কি করব, টাইটলি আমরা স্ট্র্যান্ডটাকে একটা স্ট্র্যান্ড আর একটা স্ট্র্যান্ডের সাথে যাতে স্ট্রংলি সাধারণত অ্যাটাচ থাকে সেটা করব। তারপরে যে জিনিসটা বলা আছে এই জায়গায় তোমার এই নিউক্লিওটাইড তোমার
বিভিন্ন ধরনের প্রব ইউজ করব। প্রব ইউজ করে নিয়ে আমরা কি করব, এই ডিএনএটাকে আমরা যাতে ইজিলি ভিজুয়ালাইজড হয়, যার কারণে এর ভিতরে হাইব্রিড আমি তোমার যেমন ইথিডিয়াম, ব্রোমাইড, আরো বিভিন্ন ধরনের হাইব্রিডাইজেশন প্রব আছে, ওই প্রবটা ইউজ করব যাতে আমরা এটা কোনো সলিড ম্যাট্রিক্স এর উপরে যখন আমরা স্পট ফর্মে দেব এবং মাইক্রোস্কোপিতে যখন আমরা দেখতে যাব, যাতে ইজিলি এটা ভিজুয়ালাইজড হয়, ইজিলি যাতে দেখা যায় যে আমার এক্সপ্রেশনটা কেমন হয়েছে, আমার ট্রান্সফরমেশনটা কেমন হয়েছে, আমার পজিশন ওয়াইজ ট্রান্সফরমেশনটা হয়েছে কিনা, ঠিক আছে। জাস্ট এই ধরনের কথাবার্তাটা আমার এই জায়গাটা কয়েক লাইনে লেখা আছে, ঠিক আছে। পরে তোমাদের ডিএনএ সিপস এর প্রোটোকল এই জায়গা থেকে এত গদ্য পড়া দরকার নেই, তোমাদের একটা ফিগার দিয়ে আছে, এই জায়গাটায় ফিগারে একটু দেখো যে আমরা ফার্স্ট কি করব, একটা স্যাম্পল প্রিপারেশন করব। স্যাম্পল প্রিপারেশন করার পরে পরবর্তীতে স্যাম্পলটাকে অর্থাৎ এই ডিএনএটাকে আমরা আইসোলেট করব, আইসোলেট করার পরে সেটাকে পিউরিফাই করব। পিউরিফাই করার পরে আমরা প্রথমে দেখো উপরে এমআরএনএটাকে আগে আমরা আইসোলেট করব, তারপরে এমআরএনএ থেকে প্রোটিনটাকে আলাদা করব। প্রোটিন আলাদা করার পরে আমরা কি করব, আমরা তার থেকে এমআরএনএ এবং প্রোটিনটাকে রিমুভ করে আমরা একটা পিওর ডিএনএটাকে আমরা পিউরিফাই করে নেব। এখন এরপরে তোমার লেখা আছে দেখেন যে আরটিটা সাধারণত রিভার্স ট্রান্সক্রিপশন বলি আমরা। রিভার্স ট্রান্সক্রিপশন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা এমআরএনএ থেকে, আমরা জানি এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হয়, সেক্ষেত্রে আমরা আবার কি করব, এমআরএনএ থেকে উল্টা সিডিএনএ তৈরি করে নেব। যে প্রসেসটা সেটাকে বলতেছি আমরা রিভার্স ট্রান্সক্রিপশন। এই জায়গায় সাধারণত যে এনজাইমটা ইউটিলাইজ হয় তার নাম হচ্ছে কি রিভার্স ট্রান্সক্রিপ্টেজ নামক একটা এনজাইম, ঠিক আছে। এর পরবর্তী স্টেপে তোমার সিডিএন এর সাথে তোমার এবার লেভেল তোমার হাইব্রিডাইজেশন প্রব গুলোকে সাধারণত আমরা কাপলিং করব, ঠিক আছে, একসাথে অ্যাটাচ সংযুক্ত করে নেব। নিয়ে এইবার আমরা কি করব, হাইব্রিডাইজেশন করব, করে আমরা এই স্যাম্পলটাকে ওয়াশ করে নেব। নেওয়ার পরে আমরা এটাকে আমরা একটা সলিড ম্যাট্রিক্সের উপরে বসাবো, বসাই নিয়ে আমরা স্ক্যানিং, অর্থাৎ এই যে আমরা স্পেকট্রোমিটারের মতো একটা ইনস্ট্রুমেন্ট দেখছি, ইনস্ট্রুমেন্টের ভিতরে দিয়ে আমরা স্ক্যান করে নেব। আমরা যখন স্ক্যান করব, স্ক্যান করে নিয়ে আমরা তার পজিশন, এক্সপ্রেশন এটা দেখবো, দেখার পরে ফাইনালি কি নরমালাইজেশন এর অ্যানালাইসিস করব, কি পরিমাণ আমার হয়েছে জাস্ট এটা দেখবো। তোমরা মেথডের ক্ষেত্রে চাইলে এই জায়গায় কয়েকটা পয়েন্ট আউট করে লিখে দিতে পারো, আর যদি মার্কটার একেবারেই কম থাকে তাহলে শুধুমাত্র এই নামগুলো শুধুমাত্র একটা অ্যারো দিয়ে দিই, উপরে দেখো অ্যারো দিয়ে আছে, একটা অ্যারো দিয়ে দিয়ে শুধুমাত্র এই নামগুলো দেখালেই হবে, বেশি জটিলে যাওয়া দরকার নেই, ঠিক আছে। স্যার এক্সপেরিমেন্টটা আবার একটু শর্টকাটে বলেন না। প্রসিডিওরটা ফার্স্ট একেবারে শুরুতে লেখা আছে দেখেন স্যাম্পল, অর্থাৎ আমরা স্যাম্পল কালেকশন করব, প্রসেসিং করব, এটা আছে আমার পয়েন্ট 1। পয়েন্ট 2 মাঝে যেটা আসছে সেটা হচ্ছে যে আমরা আইসোলেশন পিউরিফাই করলাম, আমরা প্রসেসিং করব, করার পরে যে ডিএনএটা আমরা নিলাম, এই ডিএনএটাকে আমরা তখন কি করব, ডিএনএ থেকে এমআরএনএটাকে আমরা আলাদা করে ফেলবো, প্রোটিনটাকে আলাদা করে ফেলবো, ফেলে কার দ্বারা কি করব, দেখো অ্যাকুয়াস ফেজের মধ্যে ফেনল দিয়ে, ঠিক আছে, ফেনল এবং ক্লোরোফর্ম দিয়ে তো সাধারণত আমরা জানি আরএনএ, এমআরএনএ এবং প্রোটিনটাকে আমরা সাধারণত রিমুভ করি, ঠিক আছে। আরএনএস দিয়ে সাধারণত আরএনএটাকে আমরা রিমুভ করে ফেলি, করে নিয়ে আমরা এই জায়গা থেকে ডিএনএটাকে সাধারণত একটা মানে একটা পিওর ফর্মে নিয়ে আসবে, যেটাকে বলছে পিউরিফিকেশন। এই যে ডিএনএটাকে পিউরিফিকেশন করলাম, করার পরে আমরা যে কাজটা করব, এই যে ডিএনএ, এই ডিএনএটা তো সাধারণত আমার নর্মাল যে ডিএনএটা ফর্মে থাকে, ডিএনএ থেকে আমরা এমআরএনএ ফর্মে আমরা সাধারণত নিয়ে আসবো, অর্থাৎ ট্রান্সক্রিপশনের মাধ্যমে। তখন ডিএনএ থেকে যখন এমআরএনএ আসবে, আসার পরে তো নর্মালি এমআরএনএ থেকে চলে যাওয়ার কথা হচ্ছে প্রোটিন ট্রান্সলেশনের মাধ্যমে, কিন্তু এই জায়গা থেকে রিভার্স ট্রান্সক্রিপশন এর মাধ্যমে, অর্থাৎ আরটিপিসিআর দিয়ে, আরটিপিসিআর একটা ইনস্ট্রুমেন্ট, এটা দিয়ে আমরা কি করব, তোমার এই এমআরএনএ থেকে উল্টা আবার সিডিএনএ তৈরি করব, অর্থাৎ এমআরএনএ থেকে ডিএনএ তৈরি করব। এই যে উল্টা যে প্রসেস, এটাকে আমরা সাধারণত বলি রিভার্স, টোটাল প্রসেসটাকে বলি রিভার্স ট্রান্সক্রিপশন। এবং এই জায়গায় যে এনজাইমটা ইউজ করি এর নাম আছে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ, যে জায়গায় লেখা আছে দেখো। তো আমরা সিডিএনএ যখনই তৈরি করে নেব, তখন সিডিএনএ এর সাথে আমরা কি করব, ডাইং করি, অর্থাৎ আমরা যেমন লেভেল প্রব ইউজ করে নিয়ে আমরা এই ডিএনএ এর সাথে প্রব ইউজ করে নিয়ে আমরা কি করব, একটা কাপলিং ফর্মে নিয়ে এসে আমরা সিডিএনএ তৈরি করে নেব, সিডিএনএ কে লেভেলিং করে নেব। নেওয়ার পরে আমরা এবার কি করব, হাইব্রিডাইজেশন করব। হাইব্রিডাইজেশন অর্থাৎ ডিএনএ হাইব্রিডাইজেশন তৈরি করব এবং এই স্যাম্পলটাকে আমরা কি করব, ওয়াশ করে নেব।
ওয়াশ করে নেওয়ার পরে তখন আমরা এই সলিড ম্যাট্রিক্সটা আমরা একটা স্ক্যানারের মাঝে দিয়ে, অর্থাৎ এটা ধরে নাও এক ধরনের স্ক্যানার, একটা আলট্রা মডার্ন একটা স্ক্যানারের ভিতর দিয়ে আমরা সাধারণত দেখব যে আমার এই জায়গাটায় আমরা যে ডিএনএ এর যে ব্লটটা আমরা করছি, এই জায়গায় আমার যে কারণেই করছি না কেন, আমরা কোনো জিন আইডেন্টিফাই করার জন্য, এক্সপ্রেশন আইডেন্টিফাই করার জন্য, আমরা কোনো স্পেসিফিক ট্রেট আইডেন্টিফাই করার জন্য আমরা সেটাকে স্ক্রিনিং করে নেব, স্ক্যান করে নেব। স্ক্যান করার পরে পরবর্তী স্টেপে আমরা সাধারণত একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা এটাকে তোমার নরমালাইজ এবং অ্যানালাইসিস করবো। এই জায়গাটায় যেমন আমরা কোড অ্যানালাইসিস করছি, সিমিলারলি এই জায়গাটা একটা গ্রাফের মাধ্যমে আমরা এটাকে অ্যানালাইসিস করি। আমরা দেখবো যে আমার এক্সপ্রেশনটা হোক, আমার স্পেসিফিক জিনটা হোক, আমরা যেটা দেখার জন্য আমরা মেথডটা ইউজ করছি সেটা থেকে ফাইন্ডিংস আমরা কি পাইছি। ঠিক আছে, জাস্ট এই কয়টা পয়েন্টকে তোমরা অ্যারো দিয়ে দিই। যদি আমার কথা হচ্ছে যে অ্যারো দিয়ে দিই, এই জায়গায় যা লেখা আছে তোমার এই ধরনের পাত্র মাত্র প্রয়োজনে ধরে নাও যে এই পেট্রি ডিশ বলো, টিউব বলো, এগুলো তুমি আঁকতে না পারো, তোমার আঁকা দরকার নেই। জাস্ট এই জায়গাটার তথ্যটা অন্তত তোমাকে অ্যারো দিয়ে দিয়ে দেখাই দিলেই হবে যে এর স্টেপ গুলো। আমি হয়তো তোমাদের পরীক্ষায় দিলাম যে ডিএনএ সিপস এর বিভিন্ন স্টেপ গুলো ঘটনা আছে করো। So the different steps that involves in DNA seeds or DNA microarray, জাস্ট এই পয়েন্ট গুলোকে তুমি শুধুমাত্র শো করলেই হবে। এই ফিগার মেগার গুলো ভিতরে এগুলো তোমার দেখানো লাগবে না। এরপরে আমাদের পড়া একেবারে শেষের দিক, ডিএনএ মাইক্রোঅ্যারে। ডিএনএ মাইক্রোঅ্যারেটা সাধারণত দুটো মেথডে সাধারণত ডিএনএ মাইক্রোঅ্যারে করা হয়। একটা জিনিস বলছি আমরা ট্রেডিশনাল সলিড ফেজ অ্যারে, আর একটাকে বলতেছে অল্টারনেটিভ বিট অ্যারে। ট্রেডিশনাল সলিড ফেজ, সলিড ম্যাট্রিক্স এর উপরে যদি আমরা করে থাকি তাহলে সেটাকে আমরা কোনো প্লাস্টিক বলো, সিলিকন বায়োচিপস বলো, এগুলোর উপরে যদি করি সেগুলোকে আমরা বলি ট্রেডিশনাল সলিড ফেজ। আর অল্টারনেটিভ বিট অ্যারে বলছি আমরা যেটা, সেটা আমরা বলছি যে মাইক্রোস্কোপিক পলিস্টারিন বিটস, ঠিক আছে, is with a specific probe and ratio 2 or more dye। যে জায়গাটাই একের অধিক আমরা সাধারণত ডাই ইউজ করে থাকি এবং প্রব ইউজ করে থাকি, এবং এই জায়গাটাই আমরা কি করব, একটা পলিস্টারিন বিটস, এই বিটস এর উপরে সাধারণত করব। ঠিক আছে, এই ধরনের এই জায়গায় সাধারণত ফ্লুরোসেন্ট ডাই টাই এগুলো ইউজ করা হয়। ঠিক আছে, এটাকে বলতেছে আমরা অল্টারনেটিভ মেথড। ঠিক আছে, লাস্ট যে জিনিসটা দিয়ে আছে সেটা হচ্ছে ডিএনএ সিপস এর অ্যাপ্লিকেশন। আমি অলরেডি তোমাদের যে কথাগুলো আলোচনা করছি তার মধ্যেই আমরা ডিএনএ সিপসটা কখন ইউজ করব। আমরা ডিএনএ সিপস ইউজের ক্ষেত্রে আমরা যেটা কয়েকটা স্পেসিফিক পয়েন্ট আমি যে বলি, তুমি এগুলো তোমরা এটা শুনে জাস্ট 4-5টা পয়েন্ট তোমরা এই জায়গায় পয়েন্ট আউট করে লিখলেই হবে অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। তার মাঝে ফার্স্ট যে জিনিসটা সেটা হচ্ছে আমরা এক্সপ্রেশন লেভেল দেখার জন্য, আমরা জিন এক্সপ্রেশন, হয়তো জিন এক্সপ্রেশন কোনো প্রোফাইলিং করেছি, আমরা এক্সপ্রেশন লেভেল দেখার জন্য আমরা করতে পারি। সাথে যেমন কিছু ডিজিজ ট্রিটমেন্টের জন্য আমরা হয়তো এক আছে কোন জিন বা কোন ফ্যাক্টরস এর কারণে কোন একটা জেনেটিক অ্যাবনরমালিটিস, কোন জেনেটিক ডিজিজ হয়েছে, এই ডিজিজটা আমরা ট্রিটমেন্ট করার জন্য করতে পারি। সাথে এক আছে তোমার অন্যান্য আরো কিছু বিষয় আছে, যেমন আমরা প্যাথোজেনিক আইডেন্টিফিকেশনের জন্য করতে পারি, আমরা ক্রাইম আইডেন্টিফিকেশনের জন্য আমরা করতে পারি। ঠিক আছে, তারপর অনেক সময় আমরা ফুডের ভিতরে বিভিন্ন ধরনের ফুড, ধরে নাও জিএমও, জেনেটিক্যালি মডিফাইড ফুড থেকে আমরা যদি কোনো প্রকার প্যাথোজেন আইসোলেট করতে চাই, কোনো প্রকার ডিজিজ ডিটেকশন করতে চাই, তাহলে আমরা এই টেকনিকের মাধ্যমে করতে পারি। আরো তোমার ডিএনএ এর ভিতরে বিভিন্ন মানে এক হচ্ছে যে আমরা বিভিন্ন ধরনের অ্যাবনরমালিটি, যেমন তোমার ক্যান্সার বলো, তারপরেও জেনেটিক লিঙ্কেজ আমরা আইডেন্টিফাই করার জন্য আমরা করতে পারি।